সংস্কারের অঙ্গীকার থাকবে জুলাই সনদে, ঘোষণাপত্রে থাকবে অভ্যুত্থানের স্বীকৃতি। দুটোতেই রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। একটা লেভেলে স্তরে আমাদের ঐক্যমত দরকারি, সনদের ক্ষেত্র, ঘোষণার ক্ষেত্র, এবং এই দুই প্রক্রিয়া ছাড়া শূন্যতা কিন্তু অনেকটা রয়ে যেতে পারে। জুলাইয়ের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ পুরো দেশ। ক্ষমতা টিকিয়ে রাখতে হেলিকপ্টার থেকে ছোঁড়া হয় গুলি, রাতে জারি হয় কারফিউ। জুলাই অভ্যুত্থানে পোস্টমর্টেম ছাড়াই দাফন করা হয় মরদেহ। মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা। শহীদ সন্তানের স্মৃতি আঁকড়ে দিন কাটছে পরিবারগুলোর। ওষুধ আনতে গিয়ে এখন ওষুধ আনতে আনতে আনি শুনে যে না এখানে নাই, আমার ছেলে মারা গেছে। হাঁটে যাইতে এগুলো মনে পড়ে, আব্বু তুমি কোথায়? সোহরাওয়ার্দীতে দুপুরে জামায়াতের জাতীয় সমাবেশ। সারা দেশ থেকে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। সভাস্থল ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দুর্ভোগের নাম যেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেমরা কালীগঞ্জ সড়ক। চরম ভোগান্তিতে চলাচলকারীরা। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গত 11টা বছর ধরে এই রাস্তাটা নিয়ে আমরা ভুগতেছি। অতিরিক্ত ভাঙা গর্তা, পানির জন্য দেখা যায় না। কারো হাত ভাঙতেছে, কারো পা ভাঙতেছে। গতিপথ পরিবর্তিত হওয়ায় আগ্রাসী লক্ষ্মীপুরের ভুলুয়া নদী। হুমকিতে রামগতির বয়ারচর ব্রিজ। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। নওগাঁর সাপাহারে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। 36 দেশে আম রফতানির প্রস্তুতি। চাষিদের লাভবান করতে প্রক্রিয়াজাতকরণের উপর গুরুত্বারোপ। বেদুইন মিলিশিয়া ও দ্রুজ যোদ্ধাদের সংঘাতে ফের রণভূমি সিরিয়ার দক্ষিণাঞ্চল। ইসরায়েলের সাথে দেশটির যুদ্ধবিরতির কথা জানালো যুক্তরাষ্ট্র। জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আইনি স্বীকৃতি পাবে জুলাই গণ অভ্যুত্থান। আর জুলাই সনদ হবে ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সংস্কারের অঙ্গীকার। দুটোই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। ঘোষণাপত্র আর সনদ দুটোতেই রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। ঘোষণাপত্র হলো সেই নথি যেখানে আন্দোলন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি, রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা থাকে। বিপ্লব বা অভ্যুত্থানের পর এটি একটি আইনি স্বীকৃতি। আর জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি। জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কটিতে একমত তা উঠে আসবে জুলাই সনদে। জুলাই অভ্যুত্থানের পর 1 বছর পেরিয়েছে, এখনো হয়নি ঘোষণাপত্র। সরকারিভাবে চলছে এর কাজ। মতামত নেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর। 5 আগস্ট থেকেই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে সোচ্চার সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলছেন, দেরিতে হলো দরকার বিপ্লব বা অভ্যুত্থানের এ স্বীকৃতি। প্রপার লিখিত আকারে রিকগনিশন দিতে হবে। দিয়েছি আমরা এখনো? না বিপ্লবকে দিয়েছি, না অভ্যুত্থানকে দিয়েছি। তাহলে আছে কি করে? এই যে বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো ফাংশন করছে, এই মুক্ত পরিবেশ পেল কোথা থেকে? তা বলারও তো একটা কৃতজ্ঞতা বোধ থাকতে হবে যে এই সার্কামস্টেন্সেসে এইভাবে আজকে আমরা আলোচনায় বসছি। না আলোচনা বসার সুযোগ ছিল? ঐকমত্য কমিশন হতো, ইউনিট সরকার ফাংশন করতে পারতো, বর্তমান প্রধান বিচারপতি হতে পারতেন। কোন সার্কামস্টেন্সেসে? কোথায় লিখেছেন সেটা লেখা হয় নাই। এরই মধ্যে রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর সংলাপ প্রায় শেষ দিকে। বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত দলগুলো। দ্বিমতগুলো নিয়ে এখনো আলোচনা চলছে। এখান থেকেই তৈরি হবে জুলাই সনদ।
রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের মতে ঘোষণাপত্র আর সনদ দুটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ। একটা না একটা লেভেলে স্তরে আমাদের ঐক্যমত দরকারি, সনদের ক্ষেত্র, ঘোষণা ক্ষেত্র, এবং এই দুই প্রক্রিয়া ছাড়া আমরা কিন্তু আমাদের এই যে শূন্যতা এবং যে অর্থে গণঅভ্যুত্থান করা হয়েছে সেই অর্থপূর্ণ হবে না এবং এই শূন্যতা কিন্তু অনেকটা রয়ে যেতে পারে। আইনজীবী রুহুল কুদ্দুস কাজলের মতে ঘোষণাপত্র আর সনদ দুটোই হতে হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে। রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যবদ্ধ ঘোষণাটাই হচ্ছে জুলাই সনদ। এটা তাদের জন্য একটা অকাট্য দলিল হিসেবে বিবেচিত হবে। যারাই পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা এই বেসিক জিনিসগুলোর বাইরে তারা যাবে না। বিদ্যমান সংবিধানে কিন্তু একটা তফসিল আছে যেখানে জরুরি অবস্থা সম্পর্কিত এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিধানাবলী করা যায়। যদি প্রকৃতপক্ষে সমস্ত রাজনৈতিক দল যদি জুলাই ঘোষণাপত্র দেয় তাহলে সেটা একটা জরুরি মেজার হিসেবে সংবিধানের ওই অংশে অন্তর্ভুক্ত করা সম্ভব। চলতি জুলাই আগস্টের মধ্যেই ঘোষণাপত্র আর সনদ প্রস্তুতের আশা অন্তর্বর্তী সরকারের। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। 19 জুলাই ছাত্র জনতার আন্দোলন অগ্নিশিখায় রূপ নেয়। দিনভর সংঘর্ষে এদিন দেশজুড়ে নিহতের সংখ্যা দাঁড়ায় 30 জনে। কমপ্লিট শাটডাউন বাস্তবায়নে ফুঁসে ওঠে ছাত্র জনতা। বুলেটের জবাব দিতে কাটটা গোটা দেশ। বিক্ষোভ দমাতে তখন মরিয়া স্বৈরাচারও। ক্ষমতা টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী দলীয় ক্যাডারদের সর্বোচ্চ নির্দেশনা দেয়া হয়, এমনকি হেলিকপ্টার থেকেও ছোঁড়া হয় গুলি। সব মিলিয়ে বিভীষিকার শহরে পরিণত হয় ঢাকা। এদিন রাত 12টা থেকে কারফিউ জারি করা হয়। সহকর্মী আহমেদ রেজা বিস্তারিত জানাবেন। 19 জুলাই 2024 রাজধানীর বাতাসে বারুদের গন্ধ, টিয়ার শেলের ধোঁয়ায় টিকে থাকা দায়। সড়কগুলো দেখলে মনে হবে যেন এক বিধ্বস্ত জনপদ। ঢাকার রামপুরা, যাত্রাবাড়ি, নিউ মার্কেট, কুড়িল, মহাখালী, উত্তরা, প্রতিটি পয়েন্টেই একই চিত্র। রাজপথ থেকে আন্দোলনকারীদের হঠাতে বেপরোয়া হয়ে ওঠে পুলিশ। নির্বিচারে চালানো হয় গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল। যেন এক যুদ্ধ পরিস্থিতি। আতঙ্ক, উৎকণ্ঠা আর গুজবের নগরীতে পরিণত হয় দেশ। গুলশান 1-এ ইটপাটকেল নিক্ষেপের পর দুটি বেসরকারি ভবনে ভাঙচুর করা হয়। মহাখালীতে রেল ও সড়ক অবরোধ করে দুটি গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা। এছাড়া নিউ মার্কেটে পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেয়া হয়। এদিন সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় যাত্রাবাড়ি এলাকায়। দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া আর পুলিশ বিজিবির অ্যাকশনে প্রকম্পিত হয় গোটা এলাকা। হতাহতের ঘটনাও ঘটে। তবে রাতে সংঘর্ষের মাত্রা বাড়ে কয়েক গুণ। পুলিশের সাথে থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ আশপাশের এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। একই সময়ে হামলা চালানো হয় স্বৈরাচারের মুখপাত্র হিসেবে পরিচিত বিটিভিতেও। মালিবাগ রেলগেট এলাকা থেকে রামপুরার বিটিভি ভবন পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কের পুরোটা জুড়ে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। চলমান আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মৃত্যুতে ক্ষুব্ধ তারা। সারা দেশ থেকে যখন হতাহতের খবর আসতে থাকে তখন আর ঘরে বসে থাকেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। জীবন তুচ্ছ করে যুক্ত হয় আন্দোলনে। তাদের দমাতে কুড়িলে হেলিকপ্টার থেকে টিয়ারশেল ছড়ে র্যাব, সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টাও করে তারা। ঢাকার আরেক প্রান্ত উত্তর এলাকায় এদিন ব্যাপক সহিংসতা হয়, যাতে হতাহতের সংখ্যাও নেহায়েত কম নয়। রাজধানীর মোহাম্মদপুরেও পুলিশের সাথে একটি পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে দিনব্যাপী। সকাল থেকেই একের পর এক মরদেহ পৌঁছাতে থাকে ঢাকা মেডিকেলের মর্গে। নিহত 30 জনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ছিল যাত্রাবাড়িতে, মোট 5 জন। শতাধিক আহতের মধ্যে অনেকে ভর্তি হয় ঢামেকে, বাকিরা শহরের অন্যান্য হাসপাতালে গোপনে চিকিৎসা নেন। এর মাঝেই হুঙ্কার দিয়ে ওঠেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। হুঁশিয়ারি দেন সকল বিশৃঙ্খলাকারী ও তাদের সহায়তাকারীদের আইনের আওতায় আনা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, আন্দোলনে বিএনপি জামায়াত ভর করেছে। শেখ হাসিনা বাধ্য হয়ে গুলি ও কারফিউর নির্দেশ দিয়েছেন। অপরদিকে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নিজেই দায়ী। শিক্ষার্থীদের আন্দোলন এখন রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে গণনির্যাতনের কেন্দ্র হিসেবে মেনে নিব না। সকালে জাদুঘরের সামনে সন্তানদের পাশে অভিভাবক ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন অভিভাবকরা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন তারা। রাজধানী জুড়ে বন্ধ ছিল ইন্টারনেট ও যান চলাচল। এদিন রাত 12টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা দেয় সরকার। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে 14 দলের সাথে বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা। ওই রাতেই দেশজুড়ে কারফিউ ও সেনা মোতায়েনের প্রস্তুতি নিতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। 19 জুলাই 2024 এদিন উত্তাল রংপুরে গুলিতে শহীদ হয়েছিলেন 4 জন, যার মধ্যে রয়েছেন শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, পথচারী। পোস্টমর্টেম ছাড়াই দাফন করা হয়েছিল সব মরদেহ। মামলা হলেও অগ্রগতি নেই। পরিবারের সাথে কথা বলে আরও জানাচ্ছেন সহকর্মী সরকার মেজহারুল মান্নান। ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী আলমগীর হোসেন। আবু সাইদ হত্যার দুদিন পর রংপুরের মরান মোড়ে আন্দোলনের সময় গুলিতে নিহত হন অটোচালক মানিক মিয়া। আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 19 জুলাই 2024 সিটি বাজারের সামনে ছাত্র জনতার বিক্ষোভে বাধা দেয় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। শুরু হয় নির্বিচারে গুলি। প্রাণ হারান কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম, বৌরানী জুয়েলার্সের ম্যানেজার মুসলিম উদ্দিন, সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন ও শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির। মরদেহগুলো নেওয়া হয় মেডিকেলে। সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল টিম যমুনা। মারা গেল, অকাল মৃত্যু, দুইটা ছোট ছোট বাচ্চা, বেশি বয়স হয় নাই। মেরাজুল ইসলাম যুগ্ম পরাবাসা আমার ভাগনা। পুলিশ আসা কি সম্ভব এখানে? ওরা কি আসবে? মারছে যাকে তাকে, সে কি আসবে উনি? পরে মরদেহগুলোর ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করে মেডিকেল কর্তৃপক্ষ। আদালতের দ্বারস্থ হন স্বজনরা। গেল বছরের সেপ্টেম্বরে কবর থেকে উত্তোলন করা হয় মরদেহগুলো। এখান থেকে ওখানে 2 তলা 3 তলা 4 তলা একবার এক জায়গায় নিয়ে যাচ্ছে লাশটাকে। মানে তারা কোনোভাবে, যদি আমরা তো পিছিয়ে ছিলাম এই লাশের, আমরা নিতে দিতে চাইতেছিলাম না, তারা কোনোভাবে যদি লাশটাকে রুমে নিতে পারতো তো লাশটা কিন্তু আমাদেরকে দিত না। একটু দেখলো, দেখার পরে বাইরে হলে 3 জনে ওষুধ আনতে গেল। ওষুধ আনতে গিয়ে এখন ওষুধ আনতে আনি শুনে যে না, এখানে নাই, আমার ছেলে মারা গেছে। আওয়ামী লীগেরা ধাওয়া দিচ্ছে, মনে করেন তারা হুড়া কোনো কিছু করতে দিতেছে না। স্বজন হারানোর কষ্ট নিয়ে এখন দিন কাটছে পরিবারগুলোর। মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা। শুরু হয়নি বিচার কার্যক্রম, বাড়ছে হতাশা। আমাদের শোকাহত অবস্থায় নিয়ে যারা মামলা দাঁড় করাইছে, কিন্তু তারা আমাদের আপনজনদের নাম ঢুকিয়ে দেয়। এ কারণে আমাদের মামলাটা সিআর হিসাবে আছে, কিন্তু এখন আমাদের মামলাটা তদন্ত সাপেক্ষে চলতেছে না। দোষী যারা আছে সবাইরে আমি বিচার চাই। এসব ঘটনায় 6টি হত্যা মামলা করা হয়, আসামি অনেকে। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার মাত্র 27 জন। এর মধ্যে 4টি মামলা তদন্ত করছে সিআইডি। তারা যে বিষয় এক্সপার্ট, আমরা সেভাবে তাদেরকে নিয়ে আমরা একটা টিম ওয়ার্ক করতেছি। তো আমাদের মামলার যথেষ্ট অগ্রগতি আছে। নগরীর সিটি বাজারের ঠিক এই এলাকাটিতেই আজকের দিনে গুলিতে নিহত হয়েছিলেন 4 জন। ওইসব মামলার অগ্রগতি 1 বছরেও মেলেনি। উল্টো উদ্বেগের বিষয়, ওইসব মামলা থেকে এরই মধ্যে কোর্ট হলফনামা করে নাম কর্তন করে নিয়েছেন পুলিশের অনেক কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। সরকার মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। 1 বছরেও কান্না থামেনি জুলাই গণ অভ্যুত্থানে নিহত কলেজ ছাত্র তানফিরের মা বাবার। ছেলের স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন তারা। কক্সবাজার থেকে চট্টগ্রাম পাঠিয়েছিলেন ভালো পড়ালেখার জন্য। স্বপ্ন ছিল পরিবারের হাল ধরবে, কিন্তু বাড়ি ফিরল গুলিবিদ্ধ নিথর দেহ। এখনও সন্তান হত্যার বিচার না পেয়ে হতাশ পরিবারটি।
কক্সবাজারের মহেশখালী কালারমারছড়ার বাসিন্দা বাদশা মিয়া, পেশায় পান বিক্রেতা। তার বড় ছেলে তানভীর লেখাপড়া শেষে বড় চাকরি করবে এমন আশায় চট্টগ্রাম শহরের আশেকান আউলিয়া ডিগ্রি কলেজে ভর্তি করান। 24-এর গণঅভ্যুত্থানে নিহত হওয়া ছেলের কথা বলতে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন হতভাগ্য বাবা। 1 বছর পরও এখনো হত্যার বিচারে না হওয়ায় হতাশ তিনি। হাঁটে যাইতে এগুলো মনে পড়ে, আব্বু তুমি কোথায়? বিশাল কোথায় পাবো? বিচার হলে আজ একটা আসামি ধরে না, 30 জন মামলাতে আমাদের ছেলের আসামি হয়েছে, একটা আসামি ধরে না। দেশকে নিয়ে তানভীরের যে স্বপ্ন তা পূরণ হবে এমন আশা তার সহযোদ্ধাদের। হারানো যে গণতন্ত্র সেটা পুনরুদ্ধারের জন্য কোটা বিরোধী আন্দোলনে সে ঝাঁপিয়ে পড়েছিল। রাজপথে আন্দোলন করেছি স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে, কোটার বিরুদ্ধে। তখন তানভীর ছিল আমাদের সহযোদ্ধা। তানভীর সিদ্দিকী প্রাণ দিয়েছে। ইনশাল্লাহ আমরা আগামী দিনে তাদের এই স্বপ্নগুলো পূরণ করব। রাষ্ট্রটা সংস্কার হোক, একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হোক। 3 ভাইয়ের মধ্যে তানভীর ছিলেন সবার বড়। কথা ছিল পরিবারের হাল ধরবেন, কিন্তু তা আর হয়নি। নিহত হয়েছে, শাহাদত বরণ করছে, তাদের কারো বিচার এখনো শুরুই করতে পারে নাই, শেষ করা তো দূরের কথা। তানভীরের পরিবারের সর্বোচ্চ সুরক্ষা এবং সকল শহীদদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব করে। দু 2024 সালের 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের বহদ্দারহাটে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তানভীর সিদ্দিকী। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ। আজ দুপুর 2টায় রাজধানীতে জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ। দীর্ঘ সময় পর এত বড় আয়োজনে যোগ দিতে উৎসাহের কমতি নেই নেতাকর্মীদের। ভোর থেকেই দলে দলে তারা সভাস্থল সোহরাওয়ার্দী অভিমুখে যাচ্ছেন। আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। বিজয়, এই সমাবেশ তো দুপুর 2টায় হওয়ার কথা, যদিও একদম সকাল থেকেই আমরা যেমনটি দেখেছি যে নেতাকর্মীরা আসতে শুরু করেছে, তাদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি, তাদের উচ্ছ্বাস উদ্দীপনার কোনো কমতি আমি দেখতে পাচ্ছি না, এবং যেমনটি বলছিলেন যে আসলে সকাল থেকেই আসা শুরু করেছে। আমি গতকালকে রাত থেকে অনেকে জানতে পেরেছি যে অনেকে গতকালকে রাত থেকেই রওনা দিয়েছে, এবং ইতিমধ্যে যদি আপনাকে আমি দেখাই যে পুরো সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু পুরো জামাত ইসলামের নেতাকর্মীতে পুরোটাই ভরপুর, এবং পুরো মাঠ জুড়ে কিন্তু এখন লাখো মানুষের স্রোত বইছে। আমি বলতেই পারি যে এবার কিন্তু প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। একটু জানিয়ে রাখতে চাই যে এবারের সমাবেশের মূলত 60টি দাবিতে কিন্তু তারা সমাবেশ করতে যাচ্ছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার সহ মোট 7 দফা দাবিতে কিন্তু এই জাতীয় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলাম। এবং এছাড়াও যদি বলি যে তাদের জামাত ইসলাম যারা নেতাকর্মী রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসার জন্য তাদের জন্য কিন্তু স্পেশাল 4 জোড়া ট্রেনের ব্যবস্থা করেছে দলটি, এবং এছাড়াও এদের নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলতে চাই যে আমি ঢোকার সময় কিন্তু দেখতে পেয়েছি যে এই নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। টিএসসি এবং শাহবাগ মোড় থেকে শুরু করে পুরো চারদিক ঘিরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ তৎপর রয়েছে। ঢাকার বাইরে থেকে যারা আসছে তাদের জন্য কমপক্ষে 15টি পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে। যদি বলতে চাই, আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু তারা স্লোগানে পুরো সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু মুখরিত করে ফেলছে, এবং তারা তাদের যে আবেগ, তাদের যে উদ্দীপনা, তাদের যে প্রথমেই এত বড় মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে সেটি কিন্তু বেশ লক্ষ্য করতে পারছি, এবং তাদের সাথে আমাদের আসার সময় কথা হয়েছে। অনেকে ভোর রাতে রওনা দিয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন যে যেমনটা গতকালও কিন্তু অনেক তারা আগে থেকে এসে সোহরাওয়ার্দী উদ্যানে ছিল। জানি আজকে তাদের কোনো ধরনের কোনো ভোগান্তি পোহাতে না হয়, এই জন্য অনেকেই আগে চলে এসেছে। আপনাকে জানিয়ে রাখতে চাই আজকে সকাল 10টা থেকে কিন্তু কোরআন তেলাওয়াত এবং গজলের মাধ্যমে কিন্তু তারা আনুষ্ঠানিকতা শুরু করবে, তবে মূল আনুষ্ঠানিকতা কিন্তু দুপুর 2টার সময় তাদের শুরু হবে, এবং এরপর থেকেই আমরা পরবর্তী যে আপডেটগুলো রয়েছে
সকাল 10টায় আনুষ্ঠানিকতা শুরু হবে এবং দুপুর 2টায় তো সমাবেশ হওয়ার কথা রয়েছে। গোপালগঞ্জে আজ ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বুধবার এনসিপি সমাবেশে হামলা সংঘর্ষের পর থেকেই জেলা জুড়ে কারফিউ জারি করে প্রশাসন। আমাদের সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না আছেন, আমরা একটু তার মাধ্যমে জানবার চেষ্টা করব এখনকার কি পরিস্থিতি। কারফিউ শিথিলের পরে মুন্না, গোপালগঞ্জবাসীর জীবনযাত্রা কেমন দেখছেন? আরেকটি বিষয় জানাবেন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কতটা চোখে পড়ছে? এবং এরপর থেকে যে কারফিউ দেওয়ার পর থেকে সারা গোপালগঞ্জ অচল হয়ে পড়ে। আজকে সকাল থেকে কারফিউ কিছুটা শিথিল করায় জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। যদি আজকে শনিবার যে এমনিতেই সমস্ত দোকান থাকে, তো সেই হিসেবে হয়তো দোকানপাটে সেরকম খুলবে বলে মনে হয় না, তবে দু একটি ছোটখাটো দোকান আমরা ইতিমধ্যে চোখে পড়ছে। আর রাস্তায় কিন্তু আপনার গাড়ি চলাচল শুরু হয়েছে, রিক্সা, ভ্যান বা ইজি বাইক, যারা একটু স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জ শহরের অবস্থায়। কারণ সবাই জানে যে রাত 8টা পর্যন্ত শিথিল হয়েছে কারফিউ। আর সব মিলিয়ে গোপালগঞ্জে কিন্তু এই ঘটনায় 3টি মামলা হয়েছে। গোপালগঞ্জ সদরে, কাশিয়ানী এবং কোটালীপাড়ায় 3টি মামলায় 2600-এরও অধিক লোকজনকে আসামি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 164 জনকে। সব মিলিয়ে গোপালগঞ্জ শহরে কিন্তু এখনো আতঙ্ক ভাব বিরাজ করছে। লোকজন যারা সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু গ্রেপ্তার আতঙ্কে তারা রয়েছে এবং তারা অনেকেই আতঙ্ক ভাব বিরাজ করছে। লোকজন যারা সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু গ্রেপ্তার আতঙ্কে তারা রয়েছে এবং তারা অনেকেই বাড়ি ছাড়া হয়েছে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ মুন্না। লাখো মানুষের চলাচলের একমাত্র ভরসা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডেমরা কালীগঞ্জ সড়ক, যা আজ নিজেই এক দুর্ভোগের নাম। থানা থেকে শুরু করে সড়ক ঘিরে গড়ে ওঠা সরকারি দপ্তরে সেবা ব্যাহত হচ্ছে। বেহাল এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে ছোট বড় গাড়ির চালক, যাত্রী, ঘটছে মৃত্যু। নামেই পাকা সড়ক, শুকনো মৌসুমে ধুলোর আস্তর আর বর্ষায় কাদা পানিতে মাখামাখি। এ অবস্থা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডেমরা কালীগঞ্জ সড়কের। শীতলক্ষা নদীর পশ্চিম পাড়ে উপজেলা সদর দাউদপুর ও কায়েতপাড়া ইউনিয়নের 126টি গ্রাম। প্রতিদিন লাখো মানুষের যাতায়াত এই সড়কে। বেহাল এই রাস্তায় জায়গায় জায়গায় খানাখন্দ। সরকারি দফতর, সেবা প্রতিষ্ঠান আর স্কুল যাতায়াতে পথচারী ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। স্কুলের ছাত্রছাত্রী, রেস্ট অফিস হলো, থানা সামনে কোনো কি নাই। গত 11টা বছর ধরে এই রাস্তাটা নিয়ে আমরা ভুগতেছি। আমাদের পরীক্ষা চলতেছে, এত বেশি কষ্ট হইতাছে এটা নিয়ে। অতিরিক্ত ভাঙা গর্তা, পানির জন্য দেখা যায় না। কারো হাত ভাঙতেছে, কারো পা ভাঙতেছে। আর গর্ভবতী মহিলাদের অবস্থা তো বলাই মানে লাভই নাই কোনো। 2020 সালে 16 কিলোমিটার সড়কটির প্রশস্তকরণের উদ্যোগ নেয় সরকার। পরে 2022 সালে সড়কের নির্মাণ কাজ শুরু করে এনডিই ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 1 বছর মেয়াদী প্রকল্পে কয়েকটি বক্স কালভার নির্মাণ সহ টেকসই সড়কের চুক্তি থাকলেও কাজ এখনো প্রায় অর্ধেকটাই বাকি। বিভিন্ন জরুরি কলে আমাদের বিভিন্ন জায়গায় ট্রিপল-লাইনের কলে যেতে হচ্ছে, কিন্তু আমাদের ঘন্টার উপর ঘন্টা এখানে রাস্তার মধ্যে আটকে থাকতে হচ্ছে। এই বিষয়টা যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আমি বারবার অনুরোধ করেছি এবং এখনো আবার অনুরোধ করছি যে তারা যাতে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, 5 আগস্টের পর থেকে কাজে গড়িমসি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রশাসনের চাপে আবারও তারা কাজ শুরু করেছে। 2 মাসের মধ্যে ভাঙা অংশ মেরামত করে চলাচলের উপযোগী করার আশ্বাস দিচ্ছেন সংশ্লিষ্টরা। 5 তারিখের পরে এই কোম্পানির কিছু মিসম্যানেজমেন্টের কারণে আমাদের কাজে ধীরগতি এসেছিল, যে কারণে এখনো কাজটি সম্পন্ন হয়নি। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আমি ইতিমধ্যে উপজেলা ইঞ্জিনিয়ারকে বলেছি যে সাময়িকভাবে কিছু ইট বালি খোয়া দিয়ে রাস্তাটাকে যাতে চলাচলের উপযোগী করা যায়। আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করার কারণে আমাদের বর্ষার কারণে কিছু প্রবলেম হচ্ছে। বর্তমানে কাজ চলমান আছে। এটা টোটাল ফিজিক্যাল প্রোগ্রেস 80%। শুধু প্রতিশ্রুতি নয়, এ বিষয়ে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। লক্ষ্মীপুরে নদী ভাঙনের কবলে বয়ারচর ব্রিজ। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন রামগতি উপজেলার প্রায় 30,000 মানুষ। ডুবোচর সৃষ্টি হওয়ায় নদীর গতিপথ পরিবর্তন হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানায়। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। ভুলু
পড়ুয়া নদী পারাপারে 2 দশক আগে লক্ষ্মীপুরে তৈরি করা হয় এই বয়ারচর ব্রিজ। গেল 1 মাস ধরে চলা নদী ভাঙনে ব্রিজের 2 পাশে তৈরি হয়েছে এমন বিশাল গর্ত। বর্ষায় বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন কবরস্থান সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। এবার ভাঙন ঝুঁকিতে রামগতির সাথে নোয়াখালীর সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম ব্রিজটি। হাতিয়া এবং রামগতির যে মানুষের চলাচল ব্যবস্থার জন্য একমাত্র পথ এবং খুবই গুরুত্বপূর্ণ এই ব্রিজ, কারণ এই ব্রিজ দিয়ে দৈনিক হাজার হাজার মানুষ আসা যাওয়া করেন। আমাদের মসজিদের পাশে প্রায় 500-র উপরে কবরস্থান ছিল, আমাদের ওই মসজিদ ভেঙে পড়ে গেছে, কবরস্থান ভেঙে পড়ে গেছে। এই ব্রিজ দিয়ে যাতায়াত করে আশপাশের প্রায় 30,000 মানুষ। কাছেই রয়েছে একটি মৎস্য অবতরণ কেন্দ্র। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলে গ্রামীণ অর্থনীতিতেও প্রভাব পড়বে বলে শঙ্কা স্থানীয়দের। যে গাড়িগুলা চলার কথা ছিল ঢাকা সিটিয়ানের, এই গাড়িগুলা এই ব্রিজের গর্তর কারণে আমাদের গাড়িগুলা চলতেছে না। ইতিমধ্যে অনেকগুলা কারেন্টের খাম্বা ফিলার পড়ে গেছে, অনেক রোড অনেক ভেঙে গেছে। ডুবোচর সৃষ্টি হওয়ায় নদীর গতিপথ পরিবর্তন হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন, আর এ কারণেই দেখা দিয়েছে ভাঙন। ব্রিজের পূর্ব পাশের যে অংশটি, সেখানে একটি ডুবোচর আছে। ডুবোচরটি যদি অপসারণ করে দেওয়া যায় তাহলে নদীটা ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হবে। নদীটা সামান্য বেঁকে গিয়েছে। যদি দক্ষিণ পাশের অ্যাপ্রোচ বরাবর বা সংযোগ সড়ক বরাবর জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা না নেওয়া হয়, আমরা আশঙ্কা করছি যে সামনে যে বর্ষা মৌসুম, এখানে ভাঙনটা আরো তীব্র হবে এবং আমাদের এই ব্রিজটিকে আমরা হয়তো রক্ষা করতে পারবো না। তবে আর আশ্বাস নয়, ভাঙন রোধে একটি টেকসই বাঁধ নির্মাণের দাবি গ্রামবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। দেশের বাজার পেরিয়ে নওগাঁর আমের চাহিদা বিদেশেও। আন্তর্জাতিক বাজারে আম রপ্তানির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে জেলার সাপাহারে 2 দিনব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যালের আয়োজন করেছে স্থানীয় প্রশাসন। যোগ দিয়েছেন চাষি, গবেষক, উদ্যোক্তারা। চাষিদের লাভবান করতে রপ্তানির পাশাপাশি আম প্রক্রিয়াজাতকরণের উপরে গুরুত্ব আরোপ করেন সংশ্লিষ্টরা। সহকর্মী শফিক ছোটনের রিপোর্ট, ছবি তুলেছেন আরেক সহকর্মী সিয়াম শাহরিয়া। নওগাঁর মিষ্টি আমের খ্যাতি দেশ জুড়ে। রসালো আম্রপালি, বাড়ি ফোর, নাকফুজলি, বানানা ম্যাঙ্গো স্বাদে গন্ধে মন জুড়াই। উৎপাদনের এই সাফল্য ধরে রাখতে এবার সাপাহারে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আয়োজন করেছে জেলা প্রশাসন। স্টলগুলোতে স্থানীয়ভাবে উৎপাদিত 180 জাতের আম প্রদর্শন করছেন চাষিরা। এছাড়া আমের তৈরি বাহারি খাবার নিয়ে হাজির হন শতাধিক উদ্যোক্তা। ফার্স্ট টাইম আমরা সবাই দেখতেছি, আমরা সবাই অনেক হ্যাপি, অনেক খুশি। বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আম কেনার জন্য আসেন, তারা এখানে আসতেছেন এবং এই উৎসবের মাধ্যমে তারা বিভিন্ন আমের সাথে পরিচিত হচ্ছেন। আমের তৈরি পায়েস, আমের বিভিন্ন রকম আচার যেটা সারা বছর সংরক্ষণ করা যাবে। আমাদের রয়েছে আমের তৈরি গুড়। নওগাঁর আমের চাহিদা তৈরি হয়েছে বিদেশেও, কিন্তু বিপরীতে আছে নানা চ্যালেঞ্জ। সেসব বাধা উত্তরণের দাবি চাষি ও উদ্যোক্তাদের। আমরা যে ব্যাগিং করি, ফুড ব্যাগিংয়ের উপরে আমদানি শুল্ক আছে অনেক বেশি। সরকারি প্যাকিং হাউসের অবকাঠামো এখানে খুবই কম। সারা দেশ থেকে যে পরিমাণ আম এক্সপোর্ট হয়, আমরা যদি এটা আগামী 5 বছরে 1 লাখ টনে উন্নীত করতে চাই তাহলে কিন্তু অনেক অবকাঠামো লাগবে। উত্তম কৃষি চর্চা এটা যদি আমরা করি তাহলে আমগুলো সব নিরাপদ হবে, আর নিরাপদ হলে সুনামটা আরও বাড়বে। মানুষ তখন বিশ্বাস করবো সাপাহারের আম এটা হলো গ্যাপের আম, মানে এই আম খাইলে আমার কোনো ক্ষতি হবে না। উৎসবের মাঝেই চাষিদেরকে নিরাপদ আম উৎপাদনের কৌশল শেখানো হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আয়োজকরা। নওগাঁর আমের যে বিশেষ কোয়ালিটি, বিশেষ গুণসম্পন্ন আম, এই আমের কিন্তু সারা দেশব্যাপী একটা চাহিদা তৈরি হয়ে গেছে। আবার দেশের গণ্ডি পেরিয়েও আমাদের এই আম বাইরে রপ্তানি হচ্ছে। রপ্তানি করতে গেলে আমাদের কোন কোন জায়গায় বাধা আছে, কোন কোন জায়গায় আমাদের চেইনটাকে আমাদের ভেঙে ফেলতে হবে, কোন কোন জায়গায় আমাদের নেক্সাসটাকে অ্যাভয়েড করতে হবে, কোন কোন জায়গায় আমাদের ইমিডিয়েট রিটার্নটাকে বাদ দিয়ে লঙ্গার ভার্সনের জন্য চিন্তা করতে হবে। সব কিছু যখন আমের সঙ্গে জড়িয়ে অর্থনীতি যখন চাকা সক্রিয় হচ্ছে, তখন এইটাকে যাতে সাস্টেইনেবল করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করার জন্য এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল প্রথম যাত্রা শুরু করলো নওগাঁয়। নওগাঁ জেলায় প্রতি বছর গড়ে প্রায় 5000 মেট্রিক টন আম উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 4500 কোটি টাকা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।
সিরিয়ার সোয়েদায় আবারও সংঘাতে জড়িয়েছে বেদুইন মিলিশিয়া ও স্থানীয় দ্রুজ যোদ্ধারা। শুক্রবার সকালে সংঘাতে পড়া অঞ্চলটিতে বিশেষ বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন। এক বিবৃতিতে জানানো হয়, যত দ্রুত সম্ভব শান্তি ফিরিয়ে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এই বিবৃতির কিছুক্ষণ পরই তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক দাবি করেন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও সিরিয়া, যা তুরস্ক, জর্ডান, অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সমর্থন পেয়েছে। তবে এই যুদ্ধবিরতি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি দেশ দুটি। সিরিয়ায় প্রায় এক সপ্তাহ ধরে চলমান সংঘাতে ৫ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করতে সংখ্যালঘু দ্রুজদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। অভিযোগ, ঐক্য ভাঙতে সিরিয়ার অভ্যন্তরীণ দাঙ্গাকে উস্কে দিয়েছেন কৌশলী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা শুধুই বাহানা, তাদের সহায়তার মধ্য দিয়ে মূলত যুদ্ধাবস্থা জিয়ে রাখাই তার লক্ষ্য। সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ ও বেদুইনের মধ্যকার দাঙ্গা, সরকারি বাহিনীর হস্তক্ষেপ এবং সবশেষে দেশটির রাজধানীতে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে ঘোলাটে করে তুলেছে। যদিও ইসরায়েলের দাবি, দ্রুজদের নিরাপত্তা নিশ্চিতে সংঘর্ষে জড়িয়েছে তারা। ১১ শতকে আল তাওহিদ নামে নতুন এক ধর্মীয় মতাদর্শ প্রচারের মাধ্যমে দ্রুজ গোষ্ঠীর আবির্ভাব। আল তাওহিদ অর্থ একেশ্বরবাদ। দ্রুজ অনুসারীরাও নিজেদের পরিচয় দেয় আল মুহাদ্দিন হিসেবে। তাদের ধর্মীয় বিশ্বাসে রয়েছে গ্রিক, পারস্য ও ভারতীয় দর্শনের প্রভাব। প্রধান ধর্মগ্রন্থের নাম কিতাব আল হিকমা, যার অর্থ জ্ঞান গ্রন্থ। বলা হয় সারা বিশ্বে দ্রুজদের সংখ্যা প্রায় ১০ লাখ। ইসরায়েল ও দখলকৃত গোলান মালভূমিতে প্রায় ১,৫২,০০০ দ্রুজের বসবাস। এমনকি সামরিক বাহিনী আইডিএফেও রয়েছে তাদের ব্যাপক অংশগ্রহণ। দ্রুজদের ওপর আক্রমণ প্রতিহতে সিরিয়ার রাজধানী দামেস্কে তেল আবিবের হামলার পেছনে নেতানিয়াহুর চতুরতা এবং অন্য উদ্দেশ্য আছে বলে মত বিশ্লেষকদের। ইসরায়েল থেকে অন্তত ১,০০০ দ্রুজ তাদের সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে সিরিয়ায় প্রবেশ করেছে। আমি কখনো দেখিনি ইসরায়েল নিজেরাই তাদের নাগরিককে অন্য দেশে যাওয়ার অনুমতি দেয়। যারা সিরিয়ায় গিয়েছে তাদের সাথে অস্ত্রও থাকতে পারে। আমার ধারণা এটা ইসরায়েলের তরফ থেকে এক ধরনের সতর্কবার্তা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিরিয়াকে ঐক্যবদ্ধ দেখতে চান না বেনিয়ামিন নেতানিয়াহু। তাই দ্রুজদের সহায়তার নামে দেশটির অভ্যন্তরীণ দাঙ্গাকে জিইয়ে রাখার ফন্দি এঁটেছেন তিনি। ব্যাপারটি পুরোপুরি সুযোগ সন্ধানী। বন্ধু দ্রুজদের সহায়তার নাম নেওয়া উদ্যোগ দেখা যায়নি কুর্দিদের জন্য। মূলত সিরিয়াকে ঐক্যবদ্ধ হিসেবে দেখতে চান না বেনিয়ামিন নেতানিয়াহু। আহমেদ আল শারার নেতৃত্বে শক্তিশালী শাসন ব্যবস্থা গড়ে উঠলে সেটি তার জন্য সুবিধার হবে না। সিরিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক দ্রুজদের আবাসস্থল। দেশটির মোট জনসংখ্যার ৩% দ্রুজ অনুসারী, যারা মূলত সিরিয়ার দক্ষিণে সোয়েইদা অঞ্চলে বসতি গড়ে তুলেছে। লেবানন ও জর্ডানেও রয়েছে দ্রুজ অনুসারী। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৩ পুলিশ সদস্য। শুক্রবার সকালে একটি প্রশিক্ষণ কেন্দ্রে দুর্ঘটনা ঘটে। নিরাপত্তা বিভাগ জানায়, আগের দিন সান্তা মনিকা থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয় এবং সেটিকে নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ ঘটে। আর এতে ঘটনাস্থলে প্রাণ হারার নিরাপত্তা বাহিনীর ওই সদস্যরা। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা যায়নি। বিস্ফোরণের কারণ জানা যায়নি, তদন্ত চলছে। শোক প্রকাশ করেছে নিরাপত্তা বিভাগ প্রশাসন। সরকারি ভবনগুলোয় অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। উদ্ভিদ ও পোকারাও নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান করে। শব্দের মাধ্যমে এই যোগাযোগ করে তারা। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্যের প্রমাণ পেয়েছে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা বলছেন, উদ্ভিদ কোনো ধরনের চাপে থাকলে অতি সূক্ষ্ম মাত্রার শব্দের সৃষ্টি করে, আবার সেই শব্দ বিশ্লেষণ করে পোকারা নিজেদের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়। এটি সাধারণ কোনো শব্দ নয়। অত্যাধুনিক প্রযুক্তির এই যন্ত্রে ধরা পড়ছে গাছের চাপা আর্তনাদ। এই শব্দের মাধ্যমে নিজের কষ্টের জানান দিচ্ছে গাছ। উদ্ভিদের তৈরি এই অতি সূক্ষ্ম শব্দ শুনতে পায় না মানুষ, তবে আল্ট্রাসনিক এই শব্দের মাধ্যমেই একে অপরের সাথে যোগাযোগ করে উদ্ভিদ ও পোকামাকড়। সম্প্রতি এই প্রমাণ পেয়েছে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ইলাইফ নামক জার্নালে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, স্ত্রী মথ পোকা ডিহাইড্রেটেড বা পানিশূন্য টমেটো গাছের অতি সূক্ষ্ম শব্দের সংকেত শনাক্ত করতে সক্ষম।
তারা প্রমাণ পেয়েছেন গাছ অসুস্থ কিংবা চাপে থাকলে এক ধরনের শব্দ উৎপন্ন করে, আর এই শব্দ বিশ্লেষণ করে সুস্থ গাছে ডিম পাড়ার সিদ্ধান্ত নেয় পোকারা। এতে ডিম থেকে উৎপন্ন লার্ভারা সেখান থেকে প্রয়োজনীয় খাবার পায়। আমরা দুটি গাছ নিয়ে পরীক্ষা চালাই, একটি সুস্থ এবং অপরটি অসুস্থ। অসুস্থ গাছটি অতি সূক্ষ্ম শব্দ তৈরি করছিল। পোকারা সেই শব্দ বুঝতে পারে এবং ডিম দেওয়ার জন্য তারা নীরব গাছটিকে বেছে নেয়। তারা বুঝতে পারে এটি অন্যটির তুলনায় বেশি সুস্থ গাছ। বিজ্ঞানীদের ধারণা শুধু পোকামাকড় নয়, বাদুড় সহ অন্যান্য প্রাণীরাও হয়তো শুনতে পায় এসব শব্দ। মানুষের শ্রবণসীমার বাইরেই গড়ে উঠেছে প্রাণী ও উদ্ভিদের মধ্যকার যোগাযোগের একটি অজানা মাধ্যম। এই গবেষণা একটি প্রথম ধাপ মাত্র। আমাদের ধারণা শাকাহারী ও পরাগায়ন ঘটায় এমন প্রাণীরাও উদ্ভিদের এই ভাষা বুঝতে পারে। গাছের ফল খেয়ে বাঁচে এমনকি মাংসাশী প্রাণীরাও হয়তো বুঝতে পারে এই ভাষা। এই তথ্য এখনো প্রমাণিত না হলেও দ্রুতই হয়তো সামনে আসবে। এর আগে এক গবেষণায় গাছ চাপে থাকলে যে বিশেষ প্রকার শব্দ উৎপন্ন করে তার প্রমাণ পায় গবেষক দলটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। বয়স শুধু কিছু সংখ্যা মাত্র, আর এই প্রচলিত কথাটাই সত্য প্রমাণ করলেন ষাটোর্ধ্ব ড্যানি ওয়েস্টারগার্ড। বিশ্বের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং ম্যারাথন ব্যাড ওয়াটারে সফলভাবে তিনি অংশ নেন। ক্যালিফোর্নিয়ার মরু এলাকা ডেথ ভ্যালিতে 135 মাইল দৌড়ান। 45 ঘন্টার কিছু সময় পর তিনি ফিনিশ লাইন অতিক্রম করেন। দীর্ঘ যাত্রায় তার সঙ্গে ছিলেন তার দুই কন্যা মেগান, ম্যাডিসন। ক্যালিফোর্নিয়ার আকাশে গনগনে সূর্য, তীব্র গরমে দুদণ্ড দাঁড়ানো দায়। সেখানে খরতাপ মাথায় নিয়ে ম্যারাথনে দৌড়ালেন 66 বছর বয়সী ড্যানি ওয়েস্টারগার্ড। শুষ্ক মরুভূমি ডেথ ভ্যালির কাঠফাটা গরমে আয়োজিত হয়েছে বিখ্যাত ব্যাডওয়াটার ম্যারাথনের 37তম আসর। প্রতি বছর গ্রীষ্মে ক্যালিফোর্নিয়ার তাপমাত্রা যখন চরমে তখনই হয় এই প্রতিযোগিতা, যাতে এবছর 18তম বারের মতো অংশ নেন ড্যানি। তীব্র গরম কিংবা বয়সের ভার, 50 ডিগ্রিরও বেশি তাপমাত্রা, কিছুই যেন দমিয়ে রাখতে পারেনি এই প্রৌঢ়ের প্রবল জীবনী শক্তিকে। প্রথম যখন এই ম্যারাথনে অংশ নিয়েছিলাম তখন 2007 সাল। কঠিন এই প্রতিযোগিতায় আমি টিকতে পারবো কিনা তাই দেখতে এসেছিলাম। সেই থেকে এখন প্রতি বছরই আসি। পৃথিবীর সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং দৌড় হিসেবে বিবেচনা করা হয় 135 মাইল দীর্ঘ এ ম্যারাথনকে, যাতে এ দফায় অংশ নিয়েছেন 99 দৌড়বিদ। দুদিনেরও বেশি সময় ধরে চলা এই ম্যারাথনে পাহাড় চড়া, মরুর উত্তপ্ত বালির উপর দিয়ে হাঁটা, ঢালু উঁচু নিচু পথ পাড়ি দেওয়ার মতো বিভিন্ন বিপত্তির মুখোমুখি হতে হয় অংশগ্রহণকারীদের। 48 ঘন্টার মধ্যে ফিনিশ লাইন পেরোতে না পারলে বাদ পড়েন প্রতিযোগীরা। গনগনে আগুনের হলকায় পুড়ছিল পুরো শরীর। হেড, ব্যান্ডানা সব জায়গায় বরফ গুজে রাখছি। টানা কয়েক ঘন্টা দৌড়ের পর বিশ্রাম নিচ্ছি। তখন পানি, ইলেকট্রোলাইট খাইয়ে সুস্থ রেখেছে আমার কন্যারা। দুই মেয়েকে পাশে নিয়ে ফিনিশ লাইন অতিক্রম করার মতো অনুভূতি আর হয় না। এবছর দু কন্যা মেগান ও ম্যাডিসনকে নিয়ে 45 ঘন্টা 29 মিনিটের মাথায় ফিনিশ লাইন ক্রস করেন ড্যানি। তাপদাহ, অসুস্থতা, ক্লান্তি সবকিছুই যেন ম্লান হয়ে ওঠে তার এ সাফল্যের সামনে। যতদিন সামর্থ্য থাকবে কঠিন ও প্রায় অসম্ভব এ পথ বারবার পাড়ি দিয়ে যাবেন, আকাঙ্ক্ষা ড্যানির। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এ ছিল যমুনা নিউজের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।